দফা দাবিতে জামায়াতের সমাবেশ শুরু। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের নেতাকর্মীর ঢল, দলকে ক্ষমতায় নেওয়ার প্রত্যাশা। গণতন্ত্রে উত্তরণে বিচার, সংস্কার ও নির্বাচন তিনটি জরুরি বলছেন বিভিন্ন দলের নেতারা। মতপার্থক্য থাকলেও ঐক্য রক্ষার দাবি। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে এনসিপি। কক্সবাজারে পদযাত্রার শীর্ষ নেতারা বিকেলে যাবেন বান্দরবানে। গোপালগঞ্জে কারফিউ শিথিল, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যায় স্বজনরা। দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার, প্রয়োজনে লাশ উত্তোলনের ঘোষণা। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নুহাশপল্লীতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল সহ নানা আয়োজন। সাম্প্রদায়িক সংঘাত নিরসনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া ইসরায়েল। থেমে নেই হামলা পাল্টা হামলা, আশ্রয়ের খোঁজে সুয়েদাবাসী। এবং সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ফের মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৭টায় খেলা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। শুরু হয়েছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। তবে ভোরেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন, লঞ্চে ঢাকায় আসেন নেতাকর্মীরা। ৭ দফা বাস্তবায়নের মাধ্যমে সৎ লোকের শাসন, ক্ষমতার ভারসাম্য তৈরি করতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় নতুন দলকে দেখতে চান বলে জানান জামায়াত নেতাকর্মীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে মানুষ ছুটছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে ছুটছেন নেতাকর্মীরা। হাতে রং বেরঙের প্লে কার্ড আর দাড়িপাল্লা প্রতীক নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন রাজপথ। পিয়ার পদ্ধতিতে নির্বাচন, দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার, জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের পুনর্বাসন সহ ৭ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানান নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে ৭ দফা দাবি রয়েছে, কিন্তু এর বাইরেও আমরা বলতে চাই আজকের এই সমাবেশ মহাসমাবেশ নয়, আজকের সমাবেশ বিশাল সমাবেশ নয়, আজকের এই সমাবেশ জাতীয় সমাবেশ। তারা দুর্নীতি করে না, তারা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থায় সুষম বন্টন করবে। এর চাইতে ভালো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সৎলোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াতকে ক্ষমতায় দেখতে চান বলে জানান তারা। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা এই সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসমাগম হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারতেছি। পুরো আয়োজন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ৬৫০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন। সুশৃঙ্খল প্রোগ্রাম করার জন্য প্রায় ৬৫০০ স্বেচ্ছাসেবক আমরা নিয়োজিত করেছি এবং এরা আপনারা লক্ষ্য করেছেন যে কাউকে ক্ষতি না করে, হার্ট না করে অত্যন্ত সুন্দরভাবে লোকদেরকে ডিসপাস করার চেষ্টা করতেছে। জামায়াতে ইসলামীর ইতিহাসে এমন বড় সমাবেশ দেখেননি বলেও জানান আগত নেতাকর্মীরা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। কক্সবাজার থেকে চট্টগ্রাম বিভাগে পদযাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার দুপুরে দেশ করতে জুলাই পদযাত্রা অংশ হিসেবে কক্সবাজারে পদযাত্রা শুরু করে দলটির নেতারা। তারা বলেন, গণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে এনসিপি। সহকর্মী আব্দুর রহমান ও আজিজা হক পায়েলের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চট্টগ্রাম বিভাগের পদযাত্রার সূচনাস্থল হিসেবে কক্সবাজারকেই বেছে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচিকে ঘিরে শহরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা সহ গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নিতে কক্সবাজারে হাজির হয়েছেন। তাদের আগমনে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বাস টার্মিনাল থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে শেষ হবে। পরে শহীদ দৌলত ময়দানে হবে পথসভা।
কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব SM সবুজউদ্দিন জানিয়েছেন, এই কর্মসূচি শুধু রাজনৈতিক প্রদর্শনী নয়, বরং এটি একটি গণজাগরণের অংশ। কক্সবাজার যেহেতু রাজনৈতিকভাবে উর্বর জায়গা, তো আমরা মনে করছি যে এখানকার সকল মানুষ, সর্বসাধারণ জুলাই যোদ্ধাদেরকে সাদরে গ্রহণ করবেন। আর এখানকার সকল মানুষ যেহেতু একসাথে আছেন, আমরা আশা করি কোনো ধরনের ফেসিস্ট এই ধরনের মস্তিষ্কে এই ধরনের কোনো আলাপ আসবার কথা নয়। জুলাই আন্দোলনের স্মরণে শুরু হওয়া এনসিপির পদযাত্রা এখন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের প্রত্যাশায় প্রতিফলিত বলেও অভিমত নেতাকর্মীদের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন কক্সবাজারে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজিজা হক পায়েল, তার সঙ্গে যুক্ত হব আমরা। পায়েল, এনসিপির পদযাত্রা শুরু হয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আজকে সকাল থেকে এনসিপির আগমনে কক্সবাজার শহরটি উৎসবমুখর পরিবেশে ছিল। এখন মাত্র আমরা দেখতে পাচ্ছি এনসিপি আর এখানে যে সমর্থকরা ছিল তারা একটু জনসমুদ্র পর্যন্ত তারা বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা করে তারা এখানে মঞ্চে এসে পৌঁছেছেন। এই মাত্র তারা মঞ্চে এসেছেন এবং আমরা দেখছি সমর্থকদের জন্য উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। সেই সাথে এখানে দাঁড়িয়েছেন কিন্তু আহ্বায়ক দাঁড়িয়ে আছে, সেই সাথে দাঁড়িয়ে আছে তারা তাদের যে পদযাত্রার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য এখানে হবে এমন একটা অনুষ্ঠান স্লোগানে পুরো মুখরিত আমরা দেখতে পাচ্ছি। শোনানোর চেষ্টা করবো এখানে আসলে যারা আসছেন, যাদের জন্য এত প্রতীক্ষা ছিল, এত উৎসাহ ছিল, সকলে তারা আসলে কি বলছেন, তাদের যে আশার বাণী ছিল, শোনার জন্য অপেক্ষা করছিলেন, সেই আশার বাণী আমরা আসলে দেখতে চাচ্ছি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে আমরা কি সাথে যুদ্ধ করেছিলাম, এই কক্সবাজারের মাটিতে আমাদের রক্তের দাগ শুকায় নয়, আমাদের পাহাড় ভাইয়েরা এখনো হসপিটালে কাতরাচ্ছে। আমরা দেশের মধ্যে আনাচে কানাচে যাচ্ছি, আমাদের কক্সবাজারে এসেছি। সংবিধান বিচার তাদের নিয়ম মানা হচ্ছে। আপনাদের এখানে লবণ চাষিদের মানবিক নির্যাতন আমরা মানি না। কক্সবাজারে এখন শুধু এনসিপি দখলে কক্সবাজার, আরেকবার হলো লবণ চাষিদের অত্যাচারে ব্যস্ত। সংস্কার নতুন সংবিধানের দাবিতে যাচ্ছি। সমাজবাসী এই পর্যায়ে আপনাদের সঙ্গে পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়ে নির্বাচন হবে, পরিবেশ ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার ভালো নির্বাচন হবে বলেও জানান প্রেস সচিব।
সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য। যে কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে। আমাদের পলিটিক্যাল পার্টি তারা খুবই প্রতিদিনই প্রায় বসে তারা কথাবার্তা বলছেন এবং আমরা আশা করছি যে সমস্ত বিষয় এখনো ঐক্যমত্য হয়নি সেই সমস্ত বিষয়ে একটা পার্টিগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য হবে। গোপালগঞ্জে 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। কারফিউ শিথিলের খবরে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও হাট বাজারে বেড়েছে মানুষের উপস্থিতি। নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও কাজকর্ম সারতে বের হয়েছেন অনেকেই। সীমিত আকারে গণপরিবহনও চলাচল শুরু করেছে। গেল বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় জেলায় কারফিউ জারি করা হয়। এরপর কয়েক দফায় কারফিউর সময়সীমা বাড়ানো হয়। গোপালগঞ্জে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে স্বজনরা। প্রয়োজনে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। জানান, গোপালগঞ্জের ঘটনায় 5 জন মারা গেছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। সেই কমিটির রিপোর্টেই বোঝা যাবে ঘটনার দায় কার। এ সময় 3rd টার্মিনালের কাজ প্রায় 100% শেষ হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুব দ্রুত 3rd টার্মিনাল খুলে দেওয়া হবে। এই টার্মিনাল চালু হলে অনেক ভোগান্তি কমবে বলে জানান উপদেষ্টা। আমাদের সাংবাদিকেরা যে কত সাহস, এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। ময়না তদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়না তদন্ত হচ্ছে। আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়না তদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়না তদন্ত করা হবে। আমাদের 3rd টার্মিনাল যেটা হয়তো আমরা উদ্বোধন করব কিছুদিনের ভিতরে, 99.88% কাজ হয়ে গেছে। শুধু সরকার বা প্রশাসন নয়, পরিবেশ সংরক্ষণে প্রতিটি নাগরিকের চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শনিবার রাজধানীর আগরগাঁয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, সরকার সব ঠিক করে দেবে এই ধারণা থেকে বের হয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু এক প্রজন্মের লড়াই নয়, পরিবেশ রক্ষায় প্রয়োজন হবে কয়েক প্রজন্মের অবদান। পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুর অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। So we have to spread the word. পরিবেশ সংরক্ষণের কথাটাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং নিজেরা সমাজ, ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, সমাজ হিসাবে যখন এটাকে ধারণ করব, তখনই কিন্তু রাষ্ট্র বাধ্য হবে পরিবেশ রক্ষাটা যদি আর কিন্তু ব্র্যাকেট থেকে সরিয়ে এনে মেইন স্ট্রিমে দিতে। কিন্তু আর যদি থেকে যদি আমাদেরকে পরিবেশটাকে বের করতে হয়, তাহলে এক প্রজন্মের লড়াইয়ে হয়তো সেটা হবে না, সেটা কয়েকটা প্রজন্মের অবস্থান লাগবে। দর্শক, প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট দেখাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি, যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত লিপ্ত হয়েছে। আমরা হঠাৎ করে লক্ষ্য করে দেখছি যে হত্যা, ছিনতাই, গুম ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিঃসন্দেহে
সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে। আমি পার্টিকুলারলি কোন রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলতে চাই না, বলিও না। আমি খুব সংক্ষেপে যে কথা বলতে চাই যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। প্রতিবার একটা করে উত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে। আর আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো, এটা হতে দেওয়া উচিত নয়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে, বহুবার বলেছি আবারও বলছি, যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে। এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। দায়িত্বটা নিঃসন্দেহে এই তত্ত্বাবধায়ক সরকারের, ইন্টারিম গভর্নমেন্টের। এবং আমরা তো খুব আশাবাদী যে আমাদের এই মধ্যবর্তী সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যিনি নেতা, তিনি হচ্ছেন এই দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি, যিনি তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেম দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে। আমি ডিটেলসে কি আলোচনা করতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা যে রাজনৈতিক দলগুলো আছি, আমরা প্রমাণ করেছি যে আমরা দেশকে ভালোবাসি। আমাদের দর্শক, শুরু হয়েছে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শ্রদ্ধার যে জায়গা, সেই শহীদ পরিবার আমাদের মধ্যে এসেছেন। এর মধ্য থেকে আমাদের কিছু ভাইরা বক্তব্য রাখবেন, তাদের প্রতিনিধিরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি নামগুলো আপনাদের সামনে পেশ করছি। শহীদ আবু সাঈদের ভাই, জুলাই শহীদদের অন্যতম প্রধান শহীদ, যার শাহাদত জাতিকে উজ্জীবিত করেছিল, সেই শহীদ আবু সাঈদের ভাই মোহাম্মদ আবুল হোসেন এবং মোহাম্মদ রমজান আলী এখানে উপস্থিত আছেন। শহীদ আলী রায়হানের পিতা জনাব মুসলিম উদ্দিন এখানে উপস্থিত আছেন। শহীদ আলিফ মাহমুদের পিতা সৈয়দ গাজীউর রহমান, শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা জনাব বরকতুল্লাহ সাহেব এখানে উপস্থিত আছেন। শহীদ হাফেজ জুবায়ের আহমদ, তার পিতা জনাব কামাল উদ্দিন সাহেব এখানে আছেন। শহীদ গুলাম নাফিজের পিতা জনাব গুলাম রহমান সাহেব এখানে উপস্থিত আছেন। শহীদ আনাসের পিতা শাহরিয়ার খান পলাশ এখানে উপস্থিত আছেন। এছাড়াও আছেন শহীদ শাহরিয়ার হাসান আলভি এর পিতা জনাব আবুল হাসান এবং ভাইস চেয়ারম্যান উনি আছেন সেখানে, শহীদ আবুল হাসান সাহেব, পিতা আবুল হাসান সাহেব। শহীদ সিফাতের পিতা জনাব কামাল হাওলাদার সাহেব এখানে আছেন। এছাড়াও শহীদ জিহাদ হোসেনের পিতা জনাব মোশাররফ হোসেন সাহেব এখানে আছেন। আহসান হাবিব তামিমের পিতা জনাব আব্দুল মান্নান সাহেব এখানে উপস্থিত আছেন। শহীদ আদিলের পিতা জনাব আবুল কালাম এখানে উপস্থিত আছেন। আবদুল্লাহ আল মাহিন শহীদের পিতা জনাব জামিল হোসেন সোহেল এখানে উপস্থিত আছেন। এছাড়াও শহীদ ইমাম হাসান তাইমের ভাই, আমাদের ভাই রবিউল আউয়াল ভুইয়া এখানে উপস্থিত আছেন। এছাড়া শহীদ মোবারক হুসাইনের পিতা জনাব রমজান আলী এখানে উপস্থিত আছেন। শহীদ মিকদাদ হোসেনের পিতা জনাব দেলওয়ার হোসেন এখানে উপস্থিত আছেন। শহীদ মারুফ হোসেনের পিতা জনাব ইদ্রিস সাহেব এখানে উপস্থিত আছেন। শহীদ পরিবারের পাশাপাশি জুলাই যোদ্ধা, অগণিত যুদ্ধ আপনারা জানেন, যাদের যুদ্ধ, যাদের রক্ত, যাদের কোরবানি এই জাতিকে নতুন একটি দেশ দিয়েছে, আমাদেরকে মুক্তি দিয়েছে, নতুন স্বাধীনতা দিয়েছে, সেই আহত নির্যাতিত ভাইদের পক্ষ থেকে কয়েকজন ভাইকে আমরা
এখানে পেয়েছি, তারা আরও আসছেন অনেকেই। এই আহত জুলাই যোদ্ধার মধ্যে এখানে উপস্থিত আছেন SM মুস্তাফিজুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তিনি সেখানে নেতৃত্ব দিয়েছিলেন অনেকের মধ্যে। জুনাইদুর রহমান, তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, জুলাই যুদ্ধে আহত হয়েছেন। ভাই রেজওয়ান নাবিল সেখানে উপস্থিত রয়েছি, ঠিক স্টেজের সামনে যেখানটিতে বর্তমানে নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে বক্তব্য শুরু করবেন। জামায়াতের এই জাতীয় সমাবেশ সম্পর্কে যদি আমি একটু জানিয়ে রাখি, গতকাল রাত থেকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে, সারা দেশের সবগুলো জেলা থেকে জামায়াতের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেখানে তারা কিন্তু ঢাকার দিকে আসা শুরু করেন। প্রায় 10,000 বাস এবং লঞ্চ, ট্রেন যোগে কিন্তু তারা ঢাকাতে এসে পৌঁছায় এবং ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এখন অনেকটা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জামাতের যে জনসমাবেশ এবং জাতীয় সমাবেশ তারা যেটিকে বলছে এটি শুরু হয়েছে, সেটি কিন্তু মূলত এই 7 দফা দাবি আদায় এবং যে জামাতের বর্তমান যে অনেকটা দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তা কাটিয়ে উঠে এক ধরনের তাদের যে নির্বাচনী মাঠে, সামনের যে নির্বাচনী মাঠ রয়েছে সেখানে তাদের অবস্থানের জানান দেওয়ার এক ধরনের আগাম পূর্বাভাস বলা যায়। জামাতের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং দুপুর 2টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রোগ্রাম সেটি শুরু হয়েছে। এছাড়া সকাল 10টা থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করা হয়। বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা এবং সাংস্কৃতিক জোটের অনেক কলাকুশলীরা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে এবং তারা বিভিন্ন ইসলামিক আমনাদের মাধ্যমে কিন্তু তাদের এই প্রোগ্রাম শুরু করে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আসা যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তারা বলছিলেন যে এখন পর্যন্ত জামাতের ইতিহাসের সবচেয়ে বড় একটি ইসলামী সমাবেশ তারা এটিকে বলছেন এবং এখানে যে জনসমুদ্রের রূপান্তর হয়েছে এটাকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ধরনের সমাবেশ এক ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে, এমনটাই তারা বলছেন। এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই যে জামায়াতের এই সমাবেশকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ অ্যাক্টিভ রয়েছে। এছাড়া প্রায় 6,000 স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে কিন্তু এই সমাবেশটি করছে জামায়াত ইসলামী। তাদের যেই দলীয় নেতাকর্মী রয়েছে সেখান থেকে তারা প্রায় 6,000 স্বেচ্ছাসেবীদেরকে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যে পুরো প্রোগ্রামটি রয়েছে এটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তারা রেখেছেন। এছাড়া যদি বলে রাখতে চাই যে বিভিন্ন জেলা, মহানগর এবং ওয়ার্ড পর্যায়ের থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু এখানে অনেকটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছেন। এখানে আজকে কিন্তু অনেকটা গরম লক্ষ্য করা যাচ্ছে। এক ধরনের যে আর্দ্রতা, পরিবেশে আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন নেতাকর্মী অসুস্থ হয়ে পড়ছেন এবং সেদিকে লক্ষ্য রেখে কিন্তু তারা ইমার্জেন্সি যে মেডিকেল ইউনিট সেটাও কিন্তু বেশ অ্যাক্টিভ দেখা গেছে। খুব দ্রুত তারা চিকিৎসার ব্যবস্থা করছেন। নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি তারা ধারণা করছেন তাদের যে টার্গেট সেই 20 লক্ষ লোকের টার্গেট তারা পূরণ করতে পেরেছেন, এমনটা তাদের দাবি। তবে যে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বেশ কয়েক লাখ মানুষের এক ধরনের সমাগম বলা যায়। চারপাশে কিন্তু অনেকটা মানুষে উত্তাল হয়ে উঠছে কিছুক্ষণ পরপর স্লোগানে। শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন এপাশে, এছাড়া কাকরাইল মোড় পর্যন্ত কিন্তু মানুষের যে জনসমাগম সেটি লক্ষ্য করা গিয়েছে এবং আশপাশের রাস্তা কিন্তু অনেকটা ব্লক হয়ে গিয়েছে। এবং গতকাল আমরা যেটি দেখতে পেয়েছি যে জামায়াতের আমির কিন্তু এই আগাম যে ক্ষমা প্রার্থনা করেছেন জাতির কাছে এই আইন শৃঙ্খলা বাহিনী অথবা এই যে অগ্রিম যানজটের জন্য ঢাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে জামায়াত ইসলামীর এই জাতীয় সমাবেশে কেন্দ্রীয় বেশ কিছু নেতার পাশাপাশি কিন্তু বিভিন্ন ইসলামী অঙ্গ সংগঠনের পাশাপাশি কিন্তু বাংলাদেশের অন্যান্য ইসলামী ধারার যে সকল রাজনীতিবিদরা রয়েছেন সে সকল কেন্দ্রীয় নেতারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া এই 7 দফা দাবিতে যারা একমত পোষণ করেছে এখন পর্যন্ত তারা কিন্তু এই সমাবেশে এখন উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে এই যে সমাবেশ
এই সমাবেশ শুধুমাত্র জামায়াতে ইসলামীর যে শক্তিমত্তা সেটি জানান দেবে না, জামায়াতের পাশাপাশি যে তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর প্রতি এক ধরনের মানুষের যে সহমত প্রকাশ, সেই সহমত প্রকাশের এক ধরনের উদাহরণ হিসেবে থাকবে। এছাড়া এই 7 দফা দাবি কিছুক্ষণ পরে কিন্তু তারা আবার ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে, তখন আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। এই ছিল রাজধানী সোহরাওয়ার্দী থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ। গণতন্ত্র উত্তরণে বিচার, সংস্কার ও নির্বাচন তিনটি জরুরি, এমনটাই বলেছেন বিভিন্ন দলের নেতারা। তারা বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় এইসব কথা বলেন নেতারা। আমাদের এই অভ্যুত্থানের যে লক্ষ্য, রাজনৈতিক উত্তরণ, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, সেই জায়গা থেকে এক চুল আমাদের সরাতে না পারে। এই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের হাত থেকে সরে গিয়ে মুসলিমের কিছু রাজনৈতিক হাতের দলের কাছে বা গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ হয়ে পড়ুক। বাংলাদেশে আজকে এখন উচিত হবে আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে তারা পরিষ্কার বার্তাটা দেবেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা জাতীয় নির্বাচনটা তারা সম্পন্ন করতে চান। ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিতে আসার সময় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকব উপজেলার জামায়াত আমির সহ 2 জন নিহত হয়েছেন। শনিবার রাত 3:30টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে নিহত হন খুলনার দাকব উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু সাইদ। এ সময় গুরুতর আহত হন আরো 2 জন। হাসপাতালে নেওয়া হলে শনিবার সকালে আমানত শেখ নামে আরও একজন মারা যান। পুলিশ জানায়, খুলনা থেকে ভাঙ্গা পৌর এলাকায় যাত্রা বিরতির সময় আমির সহ কয়েকজন রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরের সড়ক পার হওয়ার সময় সিমেন্ট মিক্সার গাড়ির চাপায় একজন মারা গেছেন। এই ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।